প্রিয় ছাত্রছাত্রী, গত ভিডিওতে বা গত দিনের ক্লাসে আমি বাংলা প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠনের কিছু কৌশল নিয়ে আলোচনা করছিলাম এবং সেই কৌশল আলোচনা করতে যেয়ে আমরা তোমাদের সঙ্গে উপস্থাপন করেছিলাম যে প্রত্যয় ব্যাপারটা কী, প্রত্যয়ের সাহায্যে কীভাবে শব্দ গঠন হয়। আজকেরও আমরা আলোচনা করব সেই প্রত্যয়ের সাহায্যে যে শব্দ গঠিত হয় সেই শব্দ গঠন করার আগে কিছু জ্ঞাতব্য বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব এবং তার পাশাপাশি শব্দ গঠনের এই প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠনের কিছু নিয়মকানুন, আর সেই নিয়মকানুনের ভিতরে শব্দ গঠনের ভিতরের যে কারুকার্য আছে সেই কারুকার্যের তার জটিলতর দিকগুলো নিয়েও আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখন এই উপস্থাপন করার আগে আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে বিগত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্রত্যয় কী, প্রত্যয় শব্দের অর্থ কী, প্রত্যয়ের শ্রেণীবিভাগ এবং প্রত্যয়ের সংজ্ঞা, সেগুলো আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাইছি। এখন সে কথা বলতে যেই আমরা প্রথমেই বলবো যে প্রত্যয় কী, প্রত্যয় শব্দের অর্থ কী। আমরা দেখেছিলাম যে প্রত্যয়ের ব্যুৎপত্তি হচ্ছে প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অস প্রত্যয়। তাহলে কি বললাম? প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অস প্রত্যয়। তোমরা লক্ষ্য করে দেখো, প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অস প্রত্যয়। এখন এই যে ই ধাতুর অর্থ হচ্ছে গো, যাওয়া, টু গো, আর প্রতি শব্দের অর্থ হচ্ছে টু, দিকে। তাহলে প্রত্যয় শব্দের এই ব্যুৎপত্তিগত দিক থেকে আমরা দেখলে বুঝতে পারবো যেটা হচ্ছে শব্দ গঠনের দিকে গমন বা শব্দ গঠনের পদ্ধতি। এটা আমরা দেখেছিলাম যে অর্থগত দিক থেকে। এরপরে আমরা বলেছিলাম যে প্রত্যয় কি। আমরা আগের দিন বলেছিলাম যে প্রত্যয় হচ্ছে কতগুলি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ। এরা ধাতু বা শব্দের শেষে যুক্ত হয় এবং নতুন নতুন শব্দ গঠন এদের প্রধান কাজ। এটা আমরা বলেছিলাম যে প্রত্যয়ের এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার তারপরেও আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যয় শ্রেণী বিভাগ নিয়ে, এবং সেখানে আমরা কিন্তু গতদিন গঠনগত শ্রেণী এবং উৎসগত শ্রেণী উভয় আলোচনা করেছিলাম। আমি এখানে দেখো প্রত্যয়ের গঠনগত একটা শ্রেণী দেখানোর চেষ্টা করেছি যে গঠনগতভাবে প্রত্যয় তিন প্রকার: কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আর ধাত্ববয় প্রত্যয়। এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকের আমরা এই যে কৃৎ প্রত্যয় এটাও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তবু আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিতেই আমি আরেকবার উপস্থাপন করার চেষ্টা করছি। এখন প্রথমে দেখো যে কৃৎ শব্দটির তাৎপর্য কি বললাম। কৃৎ শব্দটির তাৎপর্য কি? তাহলে এই কৃৎ শব্দটির ব্যুৎপত্তি নিয়ে প্রথমে বললে আছে কৃৎ শব্দটির ব্যুৎপত্তি হচ্ছে ক্রি ধাতু যুক্ত কৃৎ প্রত্যয়। এই ক্রি হলো একটি ধাতু যার লক্ষণগত অর্থ বলতে বোঝায় যে সমগ্র ধাতুকে বোঝায়, সেই জন্য এর নাম হয়েছে কৃৎ। সুতরাং এই যে ধাতু সংক্রান্ত বা এর আরেকটা অর্থ, মানে দুটো অর্থ পেলাম। তাহলে এক হচ্ছে কি, কৃৎ হচ্ছে ক্রি যুক্ত কৃৎ প্রত্যয়, এবং ক্রি বলতে আমরা এখানে সমগ্র ধাতুকে বোঝাই। এবং এই কৃৎ শব্দটি তাহলে আক্ষরিক অর্থ কি দাঁড়ালো, যেটা হচ্ছে ধাতু সংক্রান্ত বিষয়গুলোকে বোঝায়। এটা একটা দিক। আবার কৃতের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে করে যে, অর্থাৎ করে বলতে এখানে যে কোনো প্রকার ক্রিয়াকেই বোঝানো হচ্ছে। আর যে কোনো প্রকার ক্রিয়াকে বোঝানো মানেই হচ্ছে সেটা হচ্ছে ধাতু সংক্রান্ত হয়ে থাকে। তাই কৃৎ প্রত্যয় বললে আমরা সাধারণত বুঝি যে ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাই হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃৎ প্রত্যয় বিষয়টা আসলে কি। তারপরে আমরা আসি তদ্ধিত প্রত্যয়। যে তদ্ধিত শব্দটির তাৎপর্য কি না, তদ্ধিত শব্দটির ব্যুৎপত্তি হয়েছে তৎ যুক্ত হিত এই ব্যঞ্জন সন্ধি যোগে। তাহলে তৎ যুক্ত হিত এই ব্যঞ্জন সন্ধি যোগে যখন এই শব্দটি গড়ে উঠেছে, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে তৎ আর একটা হচ্ছে হিত। তৎ শব্দের অর্থ হচ্ছে সেই, অর্থাৎ প্রসিদ্ধ, অর্থাৎ যাদের প্রয়োগ শিষ্ট বা প্রসিদ্ধ, সেই যে প্রত্যয়গুলো তারাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে তৎ মানে কি বললাম, তৎ মানে হচ্ছে সেই অর্থাৎ প্রসিদ্ধ, আর হিত কথার অর্থ শিষ্ট, অর্থাৎ আমরা এখানে তদ্ধিত প্রত্যয় কথার মানে পেলাম যে প্রত্যয়গুলোর প্রয়োগ শিষ্ট, অর্থাৎ যে প্রত্যয়গুলো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে আমরা তদ্ধিত প্রত্যয় বলছি। এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা পার্ট আমাদের রয়েছে যে সেটা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়।
এখন এই যে ধাতবয় প্রত্যয়ের ব্যাপারটা একটু তোমাদেরকে আলোচনা করি। যে ধাতবয়ব এই শব্দটা যদি আমি ভাঙি তাহলে ধাতুযুক্ত অবয়ব, ধাতুযুক্ত অবয়ব এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন ধাতুযুক্ত অবয়ব যদি আমরা করি তাহলে আমরা কি দেখছি যে একটা ধাতু তার সঙ্গে প্রত্যয় যোগ করে নূতনতর একটা ধাতু গঠন করলাম। সেই ধাতুটির মধ্যে যেহেতু প্রত্যয়ের অবস্থান অর্থাৎ প্রত্যয়টা লুকিয়ে থাকছে, অবস্থান করছে, সেই জন্য এর নাম হয়েছে ধাতবয়ব অর্থাৎ ধাতুযুক্ত অবয়ব। অবয়ব মানে শরীর, শরীরের মধ্যেই প্রত্যয়টার অবস্থান। তাহলে এ সম্পর্কে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এইবার আসি আমরা প্রত্যয়ের গঠনগত কিছু নিয়মকানুন নিয়ে। অর্থাৎ এ পর্যন্ত প্রায় সর্বত্রই প্রত্যয়ন্ত শব্দগুলির গঠন অর্থাৎ অন্তিম রূপ বা শেষের যে রূপ বা পরিণত রূপটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিগত ভিডিওতে। আমরা সেখানে দেখিয়েছিলাম, দেখো তোমাদের চোখে পড়বে নিশ্চয়ই যে তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই যে ক্রিযুক্ত ঘং, ক্রিযুক্ত উক্ত করে এই যে কার, কৃত, কৃতি, করণ, কর্তব্য, তারপরে এই যে গুণই, গুণী, তারপরে এই যে গুণময় বা গুণবৎ বা এই যে কারি, পিশাস, পিপাস, এই যে শব্দগুলো আমরা দেখিয়েছিলাম আগের দিন বিগত ক্লাসে আমরা এই শব্দ গঠন দেখেছিলাম। অর্থাৎ প্রত্যয় সাহায্যে শব্দ গঠনের এই যে শেষের রূপগুলো, এই যে শেষের রূপগুলো তোমরা আগের দিন দেখেছো। তো এই যে শেষের যে শব্দগুলো আমরা গঠন করলাম সেই গঠনের ভিতরে কিছু কারুকার্য আছে, আমরা আজকের সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম, তাহলে এই যে সব প্রত্যয়ের সাহায্যে আমরা শব্দ গঠন করছি, তাহলে সেই শব্দগুলো এমনি এমনি পরিণত রূপটা আসছে না, সেই পরিণত রূপের মধ্যে কি আছে, কিছু কারুকার্য আছে। আজকের আমরা সেই কারুকার্য, সেই নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব। এখন সেই আলোচনা করতে গেলেই আমাদের প্রথমেই কতগুলো বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। সেটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে যখন শব্দ গঠন হয় তখন ওই শব্দস্থিত যে বর্ণ বা ধ্বনিগুলো থাকে সেই ধ্বনিগুলোর মধ্যে কোনটা গুণস্বর, কোনটা বৃদ্ধিস্বর, কোনটা সম্প্রসারণ, কোনটা উপধা, এই সম্পর্কে আমাদের একটা ধারণা আগে থেকে গড়ে না তুলতে পারলে আমরা ওই প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠনের ভিতরকার যে কারুকার্য সেটা কখনোই উপলব্ধি করতে পারবো না। তাহলে আমরা প্রথমেই আগে তোমাদের সামনে একটা ছকের সাহায্যে আমি তুলে ধরার চেষ্টা করছি যে গুণস্বর, বৃদ্ধিস্বর বা সম্প্রসারণ স্বরগুলো আসলে কি। কিন্তু এই কথা যাওয়ার আগে আমরা আরও একটা বিষয় জানব, সেটা হচ্ছে দেখো আমরা যখন করেছিলাম ওই যে শব্দের মধ্যে যে ক্রিযুক্ত ঘং বা ক্রিযুক্ত ঘং কার বা ক্রিযুক্ত নাথ কার্য, যখন এটা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওই শব্দের মধ্যে যে প্রত্যয়গুলো ছিল সেই প্রত্যয়ের সকল বর্ণগুলো ওখানে যুক্ত হচ্ছে না, ওখান থেকে কিছু বর্ণ লোপ পাচ্ছে। এই যে কিছু বর্ণ লোপ পেয়ে গেল, অর্থাৎ যে বর্ণগুলি ছিল কিন্তু শব্দ গঠনের সময় তাদের আর অস্তিত্ব রইল না, ফলে এটাই সংস্কৃত ভাষায় বলা হয় নির্দেশমূলক ইত। এই লোপকে বলা হচ্ছে ইত। কিন্তু এই যে ইত বর্ণ, এই যে লুপ্ত হয়ে গেল যে বর্ণগুলো, তাকে আমরা কি বলছি, ইত বর্ণ বলছি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে যেমন তৎযুক্ত হিত, এখানে আমরা কিন্তু সবটা তদ্ধিত, এখানে সবটাই রয়েছে, কিন্তু ক্রিযুক্ত কিপ এটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র খণ্ডের তো আসছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু সব অংশ যুক্ত হচ্ছে না, বা তাহলে এই যে যোগ হচ্ছে না তাহলে লোপ পাচ্ছে। বা দশরথযুক্ত স্নি করি যখন, তখন দাশরথী, তাহলে এখানে কিন্তু মধ্যাহ্ন স্বয়ংয় হস্যিটা থেকে শুধুমাত্র কি করলো, হস্যইটা যোগ হলো, বাকি মধ্যাহ্ন স্বয়ংটা বিলুপ্ত হয়ে গেল। বা ক্রিযুক্ত নাথ কয়রি ক্রি ধাতুযুক্ত মধ্যাহ্ন জপলা খণ্ডেত্তা, এখানে কিন্তু কি হলো, কার্য, তাহলে এই কার্য শব্দে শুধুমাত্র ওই নাথের জটা যোগ হলো, বাকি মধ্যাহ্ন এবং খণ্ডেত্তা লোপ পেয়ে গেল। তাহলে এই যে লোপ পেয়ে গেল, এই লোপকে, এই নির্দেশমূলক এই লোপকে আমরা বলছি ইত। তাহলে একে আমরা কি বলবো, ওই লুপ্ত হওয়া বর্ণগুলোকে ইত বর্ণ বলবো। কিন্তু এই ইত বর্ণ যখন মানে অর্থাৎ লোপ যখন পেয়ে যায় তখন সে শুধু লোপ পেয়ে যায় না, এই লোপের সঙ্গে সঙ্গে সে কিছু নির্দেশও দিয়ে যায়।
অর্থাৎ ওই যে দশরথ যুক্ত স্নি হয়ে গেল দাশরথী, অর্থাৎ কোথাও সেই স্বরটা যেটা গুণস্বর ছিল সেটা বৃদ্ধিস্বরে রূপান্তরিত হলো, কখনো সেটা সম্প্রসারণ স্বরে রূপান্তরিত হলো। এইটাই হচ্ছে শব্দ গঠনের ভিতরকার কারুকার্য, এবং সেই কারুকার্যগুলো নিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখন সেই আলোচনা করার আগে তোমাদের সামনে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আমার এই ছকটার দিকে তোমরা দেখলে বুঝতে পারবে যে প্রত্যয়ের ভিতরে প্রথমেই আগে দেখতে হবে গুণস্বর কী কী, বৃদ্ধিস্বর কোনগুলো এবং তাদের উচ্চারণগুলো কী, এবং সম্প্রসারণ স্বর কোনগুলো। দেখো, গুণস্বর হচ্ছে 4টে, অ, এ, ও, অর। আর বৃদ্ধিস্বর হচ্ছে আ, ঐ, ঔ আর আর। আর সম্প্রসারণ স্বর হচ্ছে হস্যই, হস্যু, রি, লি। এই 4টে হচ্ছে সম্প্রসারণ স্বর। এখন গুণস্বর আর বৃদ্ধিস্বর কোনটা কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রয়োগ হবে, তা আমরা কিভাবে নির্ণয় করব। আসলে এই নির্ণয়টা অত্যন্ত একটা জটিল এবং কঠিনতর বিষয়। এর উচ্চারণ, এই স্বরগুলির যে উচ্চারণ এবং সেই উচ্চারণের সময় যে প্রযত্ন আমরা নিয়ে থাকি, তার সাহায্যে এটা বুঝতে হবে কোথায় গুণস্বর হবে, কোথায় বৃদ্ধিস্বর হবে। এখন বাংলা ভাষায় আমাদের সেরকমভাবে ওই প্রযত্নগুলো ধরার উপায় নেই, বা তোমাদের ক্ষেত্রে আমরা সেগুলোকে সেইভাবে উপস্থাপন করতে পারবো না। আমরা শুধু দেখব যে তার উচ্চারণ স্থান দিয়ে এই গুণস্বর আর বৃদ্ধিস্বরটা নির্ণয় করে থাকবো। সেই জন্য আমি দেখো, অ গুণস্বর আর বৃদ্ধিস্বর আ, এই দুটির উচ্চারণ স্থান হচ্ছে কি কণ্ঠ। এ এবং ওই এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তালু। ও এবং ঔ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ ওষ্ঠ, অর্থাৎ কণ্ঠস্থ বর্ণ। আর অর এবং আর এটা হচ্ছে কণ্ঠ মূর্ধা বর্ণ। তাহলে আমরা এই উচ্চারণ স্থান দিয়েই আমরা এখানে বুঝবো। তারপরে খেয়াল করে দেখো যে হস্যই দীর্ঘ এর উচ্চারণ স্থান হচ্ছে তালু, হস্যু দীর্ঘ এর উচ্চারণ হচ্ছে ওষ্ঠ। আর সম্প্রসারণ স্বরে দেখো যে হস্যই হচ্ছে তালব্য স্বর, তালুতে উচ্চারণ তালব্য স্বর, এর সম্প্রসারণ হয়ে কি হচ্ছে, হস্য স্থানে হচ্ছে জ, জ, জটাও তালু। হ্যাঁ, আর ওষ্ঠধ্বনি হচ্ছে, হস্যুটা হচ্ছে ওষ্ঠধ্বনি, এ সম্প্রসারণ স্বর হচ্ছে ব, এই বটা হচ্ছে দন্ত এবং ওষ্ঠর মিলিত রূপ, তাই আমরা এখানে দেখেছি ব। আর রি হচ্ছে মূর্ধা ধ্বনি, এর সম্প্রসারণ স্বর হচ্ছে র, এবং লি, যদিও বাংলায় এই লি এর ব্যবহার নেই, তাহলেও এই লি এর হচ্ছে সম্প্রসারণ রূপ হচ্ছে ল, কিন্তু এর ব্যবহার আমরা নেই। তবু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, একটা দুটো দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা কোনগুলো গুণস্বর, কোনগুলো বৃদ্ধিস্বর, তার উচ্চারণের স্থান এ সম্পর্কেও আমরা দেখলাম। এইবার আমরা দেখি যে এটা কিভাবে ব্যবহার হয়, কিভাবে আমরা মিলাই। সেই মিলানোর ক্ষেত্রে দেখো যে আমরা জানি ভূ ধাতু, তোমরা সংস্কৃত যখন 7-8 পড়েছিলে তখন তোমরা ভূ ধাতু পড়েছিলে। তাহলে ভূ ধাতু এর সঙ্গে যদি আমরা অনট প্রত্যয় যোগ করি তাহলে হয় ভবন। তাহলে এই যে ভূ ধাতুর ভূ, তার বলে ভয়ে দীর্ঘ, তাহলে দীর্ঘ আসলে এটা হচ্ছে একটা গুণস্বর। এই গুণস্বরটা, তাহলে এই যে গুণস্বর রইল এবং তারপরে অনট রয়েছে প্রত্যয়, তাহলে এই যে গুণস্বরের মধ্যে হস্যু, এই হস্যু গুণস্বরটি 4টে স্বরের মধ্যে এই হস্যুর উচ্চারণ হচ্ছে কি ওষ্ঠ। তাহলে ওষ্ঠ যদি গুণস্বর হয় হস্যু, তাহলে আমরা এখানে দেখব যে গুণস্বর কোনটি, গুণস্বর হচ্ছে ও, তাহলে ওই হস্যুর জায়গা হয়ে যাচ্ছে ও। তাহলে আবার কি বললাম, আমরা বললাম ভূ ধাতু যুক্ত অনট। তাহলে ভূ ধাতু, এই ভূর ভয় দীর্ঘ বা হস্যু, তাহলে হস্যুটা হচ্ছে এখানে এর গুণস্বর হবে। তাহলে এর গুণস্বর হলে আমরা দেখব যে গুণস্বর কিন্তু হস্যুর জায়গা কোথাও নেই, গুণস্বর মোট 4টি। তাহলে সেই গুণস্বরের মধ্যে হস্যুর উচ্চারণ স্থান কোথায়, হস্যুর উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। তাহলে গুণস্বর 4টির মধ্যে অ তো কণ্ঠ, এ তালু এবং ও হচ্ছে ওষ্ঠ, আর হচ্ছে কণ্ঠ মূর্ধা। তাহলে গুণস্বরের মধ্যে ওষ্ঠ পাচ্ছি কোনটা, ও। তাহলে হস্যু যেটা ওষ্ঠ ছিল, তাহলে গুণস্বরে রূপান্তরিত হলে ও হয়ে যাচ্ছে, তাহলে ভূটা হয়ে গেল ভো, ভয়কার। এই ভয়কার হয়ে গেল, তারপরে অনটের অনটা চলে এলো, তাহলে এর থেকে হয়ে গেল কি ভবন। তাহলে সন্ধির নিয়মে হলো, তাহলে সন্ধির নিয়মে এবার চলে এলো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে ভূ ধাতু
যুক্ত অনট করলে কিভাবে ভবন হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। তারপরে ধরো আরো একটা দিয়ে বুঝাচ্ছি, যেমন নি ধাতু। নি ধাতু যুক্ত অনট, এখানে দীর্ঘিকার, তাহলে দীর্ঘিকার হচ্ছে কি একটা বৃদ্ধিস্বর, দীর্ঘিকার হচ্ছে কি একটা বৃদ্ধিস্বর, এবং এই দীর্ঘিকার হচ্ছে একটা বৃদ্ধিস্বর। এই বৃদ্ধিস্বরের দীর্ঘির উচ্চারণ হচ্ছে তালু। তাহলে বৃদ্ধিস্বর কিন্তু আমরা দীর্ঘ, এটা কিন্তু বৃদ্ধিস্বর না, বৃদ্ধিস্বর হচ্ছে চারটে, আ, ওই, ঔ আর আ আর। তাহলে দীর্ঘের উচ্চারণ হচ্ছে তালু, তাহলে বৃদ্ধিস্বরের তালুতে উচ্চারণ হয়, কণ্ঠ তালু ধ্বনি হচ্ছে কি ওই, তাহলে হয়ে যাচ্ছে ওই। তাহলে তাহলে কি হলো, আমরা নি ধাতু, এটা যেহেতু উচ্চারণের স্থান অনুসারে এটা তালু, তাহলে এই এর ওইটা বৃদ্ধিস্বর, কিন্তু আমরা এখানে প্রযত্নের সাহায্যে দেখব যে নি ধাতু, নি আমরা এরকম উচ্চারণ করছি না, আমরা উচ্চারণ করছি নি, তার মানে নিটা হয়ে যাচ্ছে গুণস্বর। তাহলে ওইটা দীর্ঘিকারটা যেহেতু তালু, তাহলে গুণস্বরের তালুতে উচ্চারণ হয় কোনটা, এ, তাই হয়ে গেল নিটা হয়ে গেল নে, আর তার সঙ্গে অন যোগ করে হয়ে গেল নয়ন। তাহলে এ স্থানে এখানে অয় সন্ধিতে রূপান্তরিত হলো। এইভাবে শব্দগুলোর পরিবর্তন ঘটলো। আবার দেখো আমরা গণযুক্ত ইস, এই সন্ধিতে গণেশ করছি, তাহলে এই যে গণ, গ মূর্ধন্য, তাহলে মূর্ধন্যর সঙ্গে যুক্ত হয়ে আছে কি অধ্বনি, আর ইসের দীর্ঘই, তাহলে অধ্বনির উচ্চারণ হচ্ছে তালু, এই কণ্ঠ, আর ই ধ্বনির উচ্চারণ হচ্ছে কি তালু। তাহলে একটা হচ্ছে কণ্ঠ আর একটা হচ্ছে তালু, তাহলে এই দুইয়ের গুণস্বর হবে। তাহলে আমরা কণ্ঠ আর তালু, কণ্ঠ তালু ধ্বনি কোনটা, এ, কণ্ঠ তালু ধ্বনি গুণস্বর আছে কি এ, তাহলে আমরা ওই জন্য গণযুক্ত ইস করলে গণেশ হয়ে যাচ্ছে। ওই অ আর দীর্ঘই, যেহেতু একটা কণ্ঠ আর একটা তালু, তাহলে গুণস্বরে কণ্ঠ তালু ধ্বনি কোনটা না এ, তাই রূপান্তরিত হয়ে গেল গণেশ। এইভাবে শব্দটা গড়ে উঠল। ঠিক একই রকমভাবে দেখো চলযুক্ত উর্মি, এই এখানে আমরা গুণের আদেশ আছে, চলযুক্ত উর্মি, তাহলে চল শব্দের মধ্যে অ আছে, অ হচ্ছে কি গুণস্বর, এবং এর গুণস্বর হবে, এবং অটা হচ্ছে কণ্ঠধ্বনি, আর উর্মির হস্যু হচ্ছে কি ওষ্ঠধ্বনি, তাহলে কণ্ঠ আর ওষ্ঠধ্বনি কোনটা, কণ্ঠস্থ, গুণস্বর হচ্ছে ও, ঠিক আছে, সেই জন্য হয়ে গেল চল উর্মি। কি হলো, চলযুক্ত উর্মি করলে তাহলে এই কারণে চল উর্মি হলো। ঠিক একই রকমভাবে দেখো গুরুযুক্ত স্ন, গুরু এই শব্দের এখানে আদ্যস্বরে বৃদ্ধির নির্দেশ আছে। গুরু শব্দ, এই গুরু স্বরের যে আদ্যস্বর গয়হস্য গুরু, আমরা উচ্চারণ করছি কি গুরু, তাহলে গুর উপরে জোর দিচ্ছি, তার মানে এটা বৃদ্ধি স্বর আছে, এখানে প্রযত্ন হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি স্বরের হস্যুর উচ্চারণের স্থান কি ওষ্ঠ, তাহলে বৃদ্ধি স্বরের উচ্চারণে কি আছে, ওষ্ঠধ্বনি কোনটা আছে, কণ্ঠস্থ অর্থাৎ ঔ আছে, তাহলে গুটা হয়ে গেল গৌ, গুটা কি হয়ে গেল সংলগ্ন বৃদ্ধি, হস্যকারের বৃদ্ধি হলো, এবং হস্য স্থানের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, সুতরাং বৃদ্ধি স্বরগুলোর মধ্যে ঔ হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি, তাই গুরুর আদ্যস্বর হস্যু হয়ে গেল ঔ, ঠিক আছে। এরপর হচ্ছে রু, গুরু রু, তাহলে রুটা হচ্ছে কি রুর ও হস্যুটা হচ্ছে ওষ্ঠধ্বনি, এবং এটা বৃদ্ধি আছে, তাই হস্যু হয়ে গেল কি ও, হস্যুটা হচ্ছে গুণস্বর, তাহলে ওষ্ঠধ্বনি, তাহলে গুণস্বরে ও হয়ে গেল, তাহলে বোঝা গেল। এবং তারপরে হচ্ছে স্ন যোগ করা হয়েছে, তাহলে স্ন যোগ করার জন্য ও কিছু নির্দেশ দিয়ে গেল, হয়ে গেল গৌরব। তাহলে আমরা বুঝতে পারলাম তার গুরুযুক্ত স্ন করলে হয়ে গেল কি গৌরব। ঠিক একই রকমভাবে আমরা সম্প্রসারণ নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো চারটে সম্প্রসারণ ধ্বনি, হস্যে, হস্যু, রি এবং লি, যদিও আমি বললাম লি এর ব্যবহার নেই, এই চারটে বর্ণের সম্প্রসারণ হয়ে হস্য স্থানে কি হয় জ, হস্য স্থানে ব, রি স্থানে র এবং লি স্থানে ল। তোমরা দেখতে পাচ্ছ এখানে লি স্থানে ল, এর ব্যবহার নেই, এর তবুও আমরা দেখাচ্ছি। যেমন হস্যই, এটা হচ্ছে তালব্য ধ্বনি, হস্য এটা তালব্য ধ্বনি, আর অঞ্জ এটা হচ্ছে তালু। তাহলে উদাহরণ দেখো ইতিযুক্ত আদি, উদাহরণ কি বলছি, ইতিযুক্ত আদি, ইতি হস্যই তয় হস্যি, তাহলে এই যে তয় হস্যি অন্তিম নম্বর হচ্ছে হস্যই তালব্য ধ্বনি, হয়ে গেল কি ইত্যাদি তয় জফলা হয়ে গেল।
হস্যইটা জফলায় রূপান্তরিত হলো, সম্প্রসারণ হলো। ঠিক একই রকমভাবে আমরা দেখি অনুযুক্ত অয়, অনু, অনু, এই অনুর সঙ্গে আছে হস্যু। এই হস্যুটা যেহেতু সম্প্রসারণ হচ্ছে, তাই অনু হস্যুর জায়গায় কী হবে, সম্প্রসারণ ধরে কি ব, ঠিক আছে, দন্তস্থ বর্ণ ব, সেইখানে ওই জন্য হয়ে যাচ্ছে অনয়, অনয় বয় অন্তস্থ। ঠিক একই রকমভাবে পিতৃযুক্ত আলয়, পিতৃ অর্থাৎ রি, রি দেখো, রি হচ্ছে মূর্ধাধ্বনি এবং আলয়, আলয় হচ্ছে বৃদ্ধিস্বর, তাই জন্য এখানে সন্ধিতে রি স্থানে সম্প্রসারণ হয়ে গেল কি র, পিতর যুক্ত আলয় হয়ে গেল পিত্রালয়। বোঝা গেল? আর লি এর তো ব্যবহার নেই, তবু আমরা কয়েকটি ক্ষেত্রে একমাত্র দেখতে পাই, যেমন ক্লব। ক্লব দেখো, বানানটা দেখলে তোমরা বুঝতে পারবে। ক্লব, কয় লি হস্যি প, ক্লিপ যুক্ত অস করলে কল্প, আর কল্প এটা একটা ধাতু চিহ্ন হবে, কল্প যুক্ত, কল্প যুক্ত অনট করলে কল্পন, এর সঙ্গে আ প্রত্যয় যোগ করলে হয় কল্পনা। তাহলে এই যে কল্পনা শব্দের গঠন সম্ভব হলো। এরপরে আমরা আসি উপাধা ব্যাপারটা কি। তাহলে আমরা এই যে সব প্রত্যয় সাহায্যে যে শব্দ গঠন করছি, সেই শব্দ গঠনের দেখো কতগুলি নির্দেশ আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেই নির্দেশগুলো একটু খেয়াল করে দেখো। এবার আসি আমরা উপাধা কি। উপধা বিষয়টা হচ্ছে কি, যে শব্দের অন্তবর্ণ, অর্থাৎ শব্দের যে শেষের যে বর্ণ, সেটা স্বর হতে পারে, ব্যঞ্জন হতে পারে, সেই স্বর বা ব্যঞ্জন বর্ণের পূর্ব বর্ণটিকে বলা হচ্ছে উপধা। ঠিক যেমন রাজন, রাজন রয়াকার বর্গের দন্তন্য হসন্ত, তাহলে শেষ বর্ণ হচ্ছে কি দন্তন্য, দন্তন্যটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং তার আগের বর্ণটা হচ্ছে বর্গের জ, বর্গের জর মধ্যে যুক্ত রয়েছে কি স্বরধ্বনি হচ্ছে অ, এই অটা হচ্ছে রাজন শব্দের উপধা। এটা আমরা বুঝতে পারলাম, এটাকে বলা উপাদান। ঠিক তেমনি বলে রাম, এই রাম শব্দের শেষ বর্ণ হচ্ছে কি ম, তাহলে মটা তার আগের বর্ণ হচ্ছে রা, রয় আকারের সঙ্গে আছে আ, এই আটা হচ্ছে উপধা। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপধা ব্যাপারটা কি। ঠিক তেমনি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো, মধ্যাহ্ন এবং ইঙ, এটা যদি ঈদ অর্থাৎ লোপ হলে অন্তঃস্বরের উপাধা অকারের বৃদ্ধি হয়। কীরকমভাবে দেখো খেয়াল করে, কুম্ভকার, ধরো আমরা একটা শব্দ কুম্ভকার বললাম, যেলে কুম্ভ পূর্ব ক্রি ধাতু যুক্ত অন করলে হয় কুম্ভকার। কেন অনের মধ্যাহ্ন লোপ হয়েছে, অমধ্যাহ্ন, কুম্ভ পূর্ব ক্রি ধাতু যুক্ত অন, অমধ্যাহ্ন হসন্ত, এইখান থেকে শুধুমাত্র কি হয়েছে, মধ্যাহ্নটা লুপ্ত হয়ে গেছে, লোপ হয়ে গেছে, অর্থাৎ ঈদ হয়েছে, এবং ঈদ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রি ধাতুর অন্তঃস্বর কি আছে, ক্রি ধাতুর অন্তঃস্বর হচ্ছে রিকার, ফলে রিকারের কি হয়েছে, রি ছিল সম্প্রসারণ স্বর হয়ে গেল কি, অর্থাৎ তার বৃদ্ধি স্বর হলো, এবং বৃদ্ধি স্বর হয়ে গেল আর হলো। তাহলে রিটা আমরা অর দেখেছিলাম, গুণস্বরে দেখেছিলাম অর, সেটা বৃদ্ধি স্বরে আর হয়ে গেল, তাই হয়ে গেল কর থেকে কার হয়ে গেল। ক্রি অ্যাকচুয়ালি রূপ হচ্ছে কয়রি, ক্রি ধাতুরের মূল হচ্ছে কর, কর অয় হসন্ত, তাহলে এই যে এটাকে কি হলো, বৃদ্ধি স্বরে রূপান্তরিত হয়ে গেল কার, তাই হলো কুম্ভকার। আবার ক্রিযুক্ত ঘং যদি করি সেখানেও কার হয়, কিন্তু এখানে দেখো ঘং এই কৃত প্রত্যয়ের ইঙ লোপ পাওয়া ক্রি ধাতুর অন্তরিকারের বৃদ্ধি হয়েছে আর, সেই জন্য কার হয়েছে। যেমন প্রকার, বিকার, আকার, সংস্কার, এগুলোর ক্ষেত্রে আমরা জানি সব ঘং প্রত্যয় হয়, কিন্তু কুম্ভকারের ক্ষেত্রে কিন্তু কুম্ভ পূর্ব ক্রি ধাতুযুক্ত অন হবে, এখানে কিন্তু ঘং হবে না। তার কারণ হচ্ছে এর আগে কিন্তু আমরা কি করেছি, যে উপসর্গ যোগ আছে, এই উপপদ যোগ আছে, সেই কারণে আমরা সেটাও একটু আলোচনা করছি। আরও কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করো, যেমন পজ ধাতুযুক্ত ঘং হয়ে গেল পাক, কি করে হলো, পজ ধাতুযুক্ত ঘং করে কি করে পাক হলো, এটা একটুখানি আলোচনা করি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো পজ ধাতু, এখানে ঘং এই ইঙটা লোপ পেয়েছে, অর্থাৎ ঈদ হয়েছে, ঈদ হওয়ার সঙ্গে সঙ্গে পটা, পয়ের সংলগ্ন যে অকার ছিল, পয়ের সংলগ্নকারে যে অকার ছিল তার বৃদ্ধি হয়েছে,
হয়ে আকার হয়েছে, অর্থাৎ পজ প চয় হসন্ত, তাহলে পর সঙ্গে অ ছিল, অটা হয়ে গেল বৃদ্ধিস্বর হয়ে আ হলো, তাহলে পা হলো। আর চটা চ স্থানে কি হলো, ঈদ হয়ে যাওয়ার জন্য ওটা একটা নির্দেশ দিয়ে গেল, সেই নির্দেশে চ স্থানে কি হলো, ক হলো, তাই হয়ে গেল পজ থেকে পাক। আর তার সঙ্গে অ যোগ করে, অর্থাৎ ঘং প্রত্যয় ছিল, সেই জন্য হয়ে গেল পাক। ঠিক একই রকমভাবে তেজ ধাতুযুক্ত ঘং করলে ত্যাগ। এখানেও খেয়াল করে দেখো, একইভাবে তয় জফলা, এর সংলগ্ন যে অন্তর্জা সংলগ্ন ছিল যে উপাধার, সেটা হচ্ছে অ, তাহলে অ হয়ে গেল আ, অর্থাৎ তয় জফলাটা হয়ে গেল তয় জফলা আকার ত্যাগ। আর বর্গের জটা যেহেতু ওই ঘংটা লোপ হয়েছে, সেই জন্য যাওয়ার সময় বর্গের জয় এখানে একটা নির্দেশ দিয়ে গেছে, সেই নির্দেশ অনুসারে বর্গের স্থানে গ হয়েছে। এই সব মিলে হয়ে গেল ত্যাগ। একই রকমভাবে বস ধাতু ব চয় হসন্ত বস ধাতু যুক্ত নথ মধ্যাহ্ন জপলা খণ্ডত্ব হয়ে গেল বাক্য, অর্থাৎ এখানে মধ্যাহ্ন জপলা খণ্ডত্ব নথ, এর ন মধ্যাহ্নটা লোপ পেয়েছে, অর্থাৎ ঈদ হয়েছে, ফলে এর সংলগ্ন যে ব ছিল, তার যে অ ছিল, মানে উপধা যে অ ছিল, সে অটা গুণস্বর থেকে বৃদ্ধিস্বর অর্থাৎ আতে রূপান্তরিত হয়েছে, এবং আতে রূপান্তরিত হয়ে গেল বা বা। এবং তার সঙ্গে চ স্থানে আমি কি বলেছিলাম, আগেই বলেছি চ স্থানে বর্গের প্রথম ধ্বনি, সেই জন্য সেটা হয়ে গেল কি চ বর্ণ, অর্থাৎ তালব্য বর্ণ, সেই তালব্য বর্ণ হয়ে গেল কি কণ্ঠবর্ণ। কেন, আটা যেহেতু কণ্ঠস্বর, সেই জন্য কিসে রূপান্তরিত হলো, ক কণ্ঠ ব্যঞ্জনে রূপান্তরিত হয়ে গেল বাক। আর নয় জপলা খণ্ডত্ব ছিল, বাকিগুলো লোপ পেল, কিন্তু জটা রয়ে গেল, সেই জন্য হয়ে গেল কি বাক্য। তাহলে এইভাবে আমরা দেখলাম যে বস ধাতু যুক্ত নাদ প্রত্যয় করে বাক্য শব্দ গড়ে উঠেছে। তাহলে এটা আমরা কৃত প্রত্যয় দিয়ে শব্দ গঠনের কিছু কিছু বিষয় আমরা আলোচনা করলাম। একই রকমভাবে দেখো ইন্দ্রজিৎ, এই ইন্দ্রজিৎ শব্দের ভিতরে ইন্দ্র পূর্বক জি ধাতু যুক্ত কপ প্রত্যয়, কিপ প্রত্যয় করে ইন্দ্রজিৎ শব্দ গড়ে উঠেছে। তাহলে এখানেও আমরা খেয়াল করে দেখো কিপ কয় বয় হস্যি ফয় হসন্ত কিপ প্রত্যয়। এই যে পটা লোপ পেয়েছে, যখনই পটা লোপ পেয়েছে তখন জি ধাতু শেষে হস্যই ছিল, জি বর্গের জ তারপর হস্যই, তাহলে হস্যস্বর থাকায় হস্যইকারের পরে একটি ত আগমন ঘটেছে, অর্থাৎ সব মিলিয়ে হয়ে গেছে কি ইন্দ্রজিৎ, প লোপ পেয়ে গেছে। বোঝা গেল? এইরকমভাবে একই রকমভাবে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে দশরথ যুক্ত স্নি মধ্যাহ্ন স ইঙয় হস্যি, তাহলে এই যে এখানে মধ্যাহ্ন স ইঙ, অর্থাৎ হস্যই যুক্ত মধ্যাহ্ন স যুক্ত ইঙ, এখানে শুধুমাত্র কি হয়েছে, হস্যইটা রয়ে গেল, আর বাকিগুলো লোপ পেল। যখনই লোপ পেল, ঈদ হলো, সঙ্গে সঙ্গে তার পূর্ববর্তী যে ওই যে আমরা বললাম উপাধা অনুসারে কি হলো, হস্যস্বরটা দীর্ঘস্বর অর্থাৎ বৃদ্ধি হলো, তাহলে গুণস্বরটা বৃদ্ধিস্বরে রূপান্তরিত হয়ে গেল দাশরথী। তারপর কুরুযুক্ত স্ন, একই রকমভাবে কুরু, যেমন আমরা গুরু শব্দে বলেছিলাম, কুরু শব্দে এই যে কুরু কু, এটা বৃদ্ধিস্বর, তাহলে বৃদ্ধিস্বর হস্যুটা যেহেতু অষ্টধ্বনি, তাহলে অষ্টধ্বনি হচ্ছে বৃদ্ধিস্বরে আছে ঔ, তাহলে হয়ে গেল কৌ। আর রু শব্দে হস্যু, এটাও অষ্ট, তাহলে এখানে অষ্টধ্বনি হওয়ার অষ্ট হচ্ছে গুণস্বর, তাহলে গুণস্বরে অষ্টধ্বনি হচ্ছে ও, তাহলে কৌ র, আর মধ্যাহ্ন অন থাকার জন্য এখানে হয়ে গেল রব, তাহলে আমরা বুঝতে পারলাম কৌরব হলো। ঠিক একই রকম পুরুযুক্ত অন পৌরব, ঠিক আছে, আদ্যস্বরের যেমন বৃদ্ধি তেমনি অন্তঃস্বরেরও নিয়ম আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সব প্রত্যয়ের সাহায্যে নানা ধরনের শব্দ গঠিত হয়ে থাকে। এখন এই প্রত্যয়ের মোটামুটিভাবে শব্দ গঠনে এই যে কিছু কৌশল নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম, যদিও এখানে বোর্ড নেই তাই আমার পক্ষে দেখানোর একটু সমস্যা হচ্ছে। যদি এটা ক্লাসরুম সিচুয়েশন হতো এবং সেখানে আমি প্রত্যেকটা উদাহরণ বোর্ডে দেখে দেখে করাতে আমার অনেক বেশি সুবিধা হতো, তোমাদের কাছে পৌঁছাতে অনেক বেশি সুবিধা হতো। তবু আমি যেগুলো বললাম তোমরা খাতায় মিলিয়ে মিলিয়ে দেখবে তোমরা ঠিক বুঝতে পারবে যে আমি যেগুলো বলতে চেয়েছি। মোটামুটিভাবে শব্দ গঠনের এই কিছু কৌশল নিয়েই সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এরপরে আমরা আসব যে বাংলা প্রত্যয় দিয়ে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেক্ষেত্রে তিনটে বিষয় আমাদের জানতে হয়। একটা হচ্ছে প্রত্যয়টি কোথায় এবং কখন প্রয়োগ হয়,
আর তার গঠন আর তার ব্যবহার, এই প্রত্যয়ের ব্যবহার, এই নিয়ে আমাদের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা করব। রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।